সৌম্য এসব শুনে হতাশায় মাথা নাড়াল। সে বুঝতে পারছিল না যে সে কি বলবে। শান্তনু বোকার মতো অয়নের কাছে ক্ষমা চাওয়ার বদলে উল্টে তাকে অ্যাটিটিউড দেখাচ্ছিল। আর আশ্চর্য ব্যাপার যে অয়ন এত কিছুর পর এখনও চুপ ছিল। কিন্তু দাদা, অর্পিতা এই ব্যাপারটাতে মোটেও সহমত ছিল না। তার ইগো হার্ট হয়েছে। এত লোকের সামনে অয়ন তাকে অপমান করেছে, এটা সে কি করে মেনে নেয়? অর্পিতা, তোকে ব্যাপারটা বুঝতে হবে। শান্তনু অর্পিতাকে কথা শেষ করতে না দিয়েই মাঝখানে থামিয়ে দিল। অয়ন ফার্ম হাউসের সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, তাই সেও অয়নের সঙ্গে খুব বেশি ঝামেলা করতে চায়নি। ঠিক আছে, মুখে বললেও অর্পিতার মুখ দেখেই বোঝা যাচ্ছিল যে ও খুশি না। ও অয়নের দিকে তাকিয়ে বলল, এইবার তুমি বেঁচে গেলে, কিন্তু আবার যদি আমাকে বিরক্ত করো তবে আমার দাদা তোমাকে ছেড়ে দেবে না, বুঝেছ? পরের বার তো আর আসবেই না। অয়ন ভাই বোনের প্রতি অবহেলার দৃষ্টিতে তাকিয়ে বলল, অয়ন স্যার, কি বলতে চান আপনি? অয়নের কথা শুনে শান্তনুর অদ্ভুত লাগল। প্রথমত, সে অর্পিতাকে বিরক্ত করার জন্য অয়নকে কোনো শাস্তি না দিয়েই ছেড়ে দিচ্ছে, আর অয়ন তার সাথে এভাবে কথা বলছে। অয়ন শান্তনুর প্রশ্নের কোনো উত্তর না দিয়ে উল্টে প্রশ্ন করল, সমাদ্দার পরিবারে কতজন লোক আছে? এটা শুনে শান্তনু আরও বিভ্রান্ত হয়ে গেল। সে রাগী গম্ভীর স্বরে বলল, ৩৮। সমাদ্দার পরিবারে ৩৮ জন সদস্য, কিন্তু এটা কেন জিজ্ঞাসা করছেন আপনি? সৌম্য, পরে সমাদ্দার পরিবারকে ৩৮ লাখ টাকা পাঠিয়ে দিও। সৌম্য সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে দিল। সৌম্য ভালোভাবেই জানত অয়নের কথার মানেটা কি, কিন্তু অর্পিতা নিজের অহংকারী স্বভাবের জন্য ভাবল যে অয়ন তার কাজের জন্য লজ্জিত এবং তাই সে টাকা পাঠানোর কথা বলছে। যাক, অন্তত তুমি নিজের ভুলটা বুঝতে পেরেছ। যদি অয়ন স্যার অর্পিতার কাছে ক্ষমা চেয়ে নেন তবে টাকা দেওয়ার দরকার নেই, সমাদ্দার পরিবারের টাকার কোনো অভাব নেই। শান্তনু রুক্ষ স্বরে বলল। যেভাবে সৌম্য শান্তনুকে ভয় দেখিয়েছিল, শান্তনু ভেবেছিল অয়ন হয়তো খুব মারাত্মক কিছু করবে, কিন্তু অয়ন তো ভয় পেয়ে তাদের টাকা দিতে রাজি। এই কথা শুনে অয়ন হেসে উঠল। তোমার কি মনে হয় আমি তোমার এই অহংকারী বোনের কাছে ক্ষমা চাইব, আর টাকাটা আমি তোমার বোনের সাথে এরকম ব্যবহার করার ক্ষতিপূরণ হিসেবে দিচ্ছি? হ্যাঁ, তাছাড়া আর কি কারণ হতে পারে কাউকে ৩৮ লাখ টাকা দেওয়ার? শান্তনু এবার কনফিউজড হয়ে গেল। এই টাকাটা আসলে আমি তোমার পরিবারকে দিচ্ছি, ওদের এখন যে ক্ষতিটা হতে চলেছে তার ক্ষতিপূরণ হিসেবে। অয়ন হাসতে হাসতে বলল, কিসের ক্ষতিপূরণ? যদিও এতক্ষণ শান্তনু বোকামো করছিল, কিন্তু এখন সে অয়নের কথার মানে ভালোভাবেই বুঝতে পারল। তোমার স্ত্রীকে নেকড়ে কেবল হাতে কামড়েছে, মেরে ফেলেনি। তুমি এর প্রতিশোধ পুরো সমাদ্দার পরিবারের ওপর নেবে? তুমি জানো সমাদ্দার পরিবার কারা? আমাদের টিকিও কেউ ছুঁতে পারবে না, শান্তনু বলল। শান্তনু, যদি নেকড়েগুলো শ্রীমন্তী ম্যাডামকে মেরে ফেলত তবে পুরো সমাদ্দার পরিবার অয়ন স্যারের সামনে হাত জোর করলেও ক্ষমা পেত না। এবার সৌম্য কথাটা বলল। সে অনেকক্ষণ ধরে চুপ করেছিল এবং অপেক্ষা করছিল যে শান্তনু যাতে অয়নের ইঙ্গিত বুঝে যায়, কিন্তু তা হয়নি। তোমার এই কথাটার মানে কি? শান্তনু জিজ্ঞাসা করল। কিছু না, তোমার মনে আছে আমি কনফারেন্স রুমে কি বলেছিলাম? সৌম্য বলল। শান্তনু ভালোভাবে মনে রেখেছিল যে সৌম্য তাকে কনফারেন্স রুমে কি বলেছিল। সে বলেছিল যে যদি শ্রীমন্তীর কিছু হয় তবে অয়ন সমাদ্দার পরিবারকে ধ্বংস করে দেবে, সে তার পরিবারের কাউকে ছাড়বে না। কিন্তু এমনটা কি সম্ভব? নিশ্চয়ই না, এটা শান্তনু ভাবছিল। সমাদ্দার পরিবার খুব ধনী এবং শক্তিশালী। তারা কয়েক প্রজন্ম ধরে দুর্গাপুরে থাকে, তাই তাদের পরিচিতিও প্রচুর ছিল। আচ্ছা সৌম্য, এখন আর কথা নয়। অয়ন এবার অস্থির হয়ে পড়ছিল। এখানে কি আর কোনো নেকড়ে আছে? অয়ন স্যার, এখানে আর নেকড়ে নেই। সৌম্য খাঁচায় অজ্ঞান হয়ে পড়ে থাকা নেকড়ের দিকে তাকিয়ে বলল। কিন্তু হ্যাঁ, এখানে বাঘ আছে। কতগুলো? অয়ন জিজ্ঞাসা করল। 2টো, সৌম্য এবার বলল। ওই 2টো বাঘকে এখানে নিয়ে এসো। অয়ন খুব শান্তভাবে বলল, ঠিক আছে অয়ন স্যার। যখন কোনো বড় মানুষ ফার্ম হাউসে বাঘের শিকারের জন্য আসত তখন এই 2টো বাঘকে সামনে আনা হতো, কিন্তু আজ এই বাঘ 2টো অন্য কাউকে শিকার করতে চলেছিল, আর সবাই বুঝতে পারছিল এদের শিকার কারা হতে চলেছে। সৌম্য ভাই, তুমি এই লোকটাকে সাহায্য করবে? এই প্রথম শান্তনুর মুখে টেনশন দেখা দিল। সে আশা করেনি যে সৌম্য এমন করবে। এতক্ষণ সে ভাবছিল সৌম্য তার দিকেই আছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সৌম্য অয়নের পক্ষে। শান্তনু, আমি কিছুই করছি না, আমি তোমার বিরুদ্ধে নই, আমি শুধু নিজেকে বাঁচাচ্ছি, সৌম্য খুব শান্তভাবে বলল। শান্তনু বুঝে গেল যে সৌম্য অয়নকে ভয় পায়। প্রথমে শান্তনু অয়নের সামনে আসতে ভয় পাচ্ছিল না, কারণ সে ভেবেছিল সৌম্য তার পাশে থাকবে বা ও নিরপেক্ষ থেকে ঘটনাটার মধ্যে ঢুকবেই না। কিন্তু এখন সে বুঝল
সৌম্য এই মুহূর্তে সমাদ্দার পরিবারকেও কোনো গুরুত্ব দিচ্ছিল না। ওদিকে সৌম্য সাঁতরার এই আচরণে সবাই অবাক হয়ে গেছিল। সৌম্য সাঁতরা পুরো শহরে খুব জনপ্রিয় ছিল। মানুষ তাকে প্রিন্স সৌম্য পর্যন্ত বলতো। সে এত পাওয়ারফুল ছিল যে বড় বড় লোকেরাও তাকে ঘাঁটাতে চাইত না। আর অয়ন এমন কেউ ছিল যার কথা সৌম্য মেনে চলতে বাধ্য। সবাই বুঝে গিয়েছিল যে অয়নের স্ট্যাটাস তাদের ধারণারও বাইরে। যখন সবাই এসব ভাবছিল তখন দুটো বড় ট্রাক এসে ওখানে দাঁড়ালো। সেই ট্রাক দুটোতে দুটো বড় খাঁচা ছিল, আর তার মধ্যে ছিল দুটো পেল্লাই সাইজের বাঘ। সে দুটোকে দেখে সবার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। বড় বড় চোখে সবাই তাকিয়ে রইল। অর্পিতা এতক্ষণে প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিল। এখানে বাঘ দুটোকে নিয়ে আসার কারণ সে ভালোভাবেই বুঝতে পারছিল। শ্রীমন্তীর সঙ্গে যা ঘটেছিল, অয়ন এখন অর্পিতার সাথে তাই করতে চায়। দাদা, আমাকে বাঁচা। অর্পিতা শান্তনুর সামনে গিয়ে কাঁদতে লাগল। শ্রীমন্তীকে তো অয়ন নেকড়ের হাত থেকে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু অর্পিতাকে এই বাঘদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। শান্তনু নিজের ভয় সরিয়ে রেখে শান্ত গলায় অয়নকে জিজ্ঞাসা করল, আমার পরিবারের সাথে ঝামেলা জড়িয়ে তুমি জীবনভর পস্তাতে চাও? শান্তনুর কাছে ওর পরিবারকে সামনে আনা ছাড়া আর কোনো উপায় ছিল না। সমাদ্দার পরিবার, তুমি কি শোনোনি আমি সৌম্যকে কি বলেছি? আমি আবার বলছি, আমি সৌম্যকে বলেছিলাম যে সে যেন তোমার পরিবারকে ৩৮ লাখ টাকা পাঠিয়ে দেয়। বেশি বাড়াবাড়ি করলে শ্রীমন্তীর এই অবস্থার জন্য তোমার পরিবারকেও শাস্তি ভোগ করতে হবে। তাই ভালো কথা বলছি, কেউ আমাদের মধ্যে আসার চেষ্টা করবে না। এই কথায় পুরো জায়গাটায় নিস্তব্ধতা নেমে এলো। এখন সবাই বুঝতে পেরেছিল অয়ন কেন সমাদ্দার পরিবারকে টাকা দেওয়ার কথা বলেছিল। শান্তনু শ্রীমন্তীর চিকিৎসার জন্য টাকা দেওয়ার কথা বলেছিল, আর তাই এখন অয়ন ওদের পরিবারের সকলের চিকিৎসার টাকা দিয়ে দিতে চাইল। অয়নের কথা শুনে সবাই বিস্মিত হয়ে গেল। শান্তনু এবার নিজেকে এবং তার বোনকে কিভাবে বাঁচাবে, আর শ্রীমন্তী যখন সব জানবে তখন কি হবে? জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে।